স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কৃষি মন্ত্রণালয় যায় না, এটা আপনাকে বুঝতে হবে। এখন লোকের কি অভাব আছে? আপনার এই পরিষদ কি আরও এক্সটেন্ড করা যায় না? যোগ্য লোকের তো অভাব নেই দেশে, এক। দ্বিতীয়ত, আপনার এই যে মিসম্যাচ, এটার জন্য কিন্তু আলটিমেটলি জনগণকে মূল্য দিতে হবে। আপনি একবার এমন না যে অচলায়তনের মতো শপথ পড়িয়ে দিয়েছেন, সুতরাং রিশাফল হচ্ছে না, তা তো নয়। আমাদের ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত অবসরপ্রাপ্ত মাস্টার ফর্মার জেনারেল, তাকে তো প্রথমেই হোঁচট খাইয়ে দেওয়া হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাট, তারপরে বস্ত্র, তারপরে নৌ পরিবহন, মানে 3 দফায় তাকে কিন্তু টুপি বদল করতে হয়েছে। তো সেখানে এই যে বিষয়টি আমরা নিয়ে আসলাম ফোরফ্রন্টে, স্বরাষ্ট্র সঙ্গে কৃষির এই যে মেলবন্ধন ঘটিয়ে দেয়া হলো, এখানে আপনার বিচ্ছেদের ব্যবস্থা করলে সমস্যা কোথায়? এখন আমরা এই যে শোগুলোতে অ্যাটেন্ড করি, ফুড ফর থট আপনি হাজির করেন পিপল অ্যাট লার্জ, সবার জন্যে, সঙ্গে যারা ক্ষমতায় আছেন, সরকারে আছেন, তারাও তো বিষয়গুলো কগনিজেন্সি নিতে পারে। আর তা না হলে ব্যাপারটা দাঁড়াবে এটা অরণ্য রোদনের মতো। এখন রুটিন রিচুয়ালের মতো তারা অ্যালাউ করছেন, আমরা যা ভালো মনে করছি বলছি, কিন্তু উদ্দেশ্যটা কি? এই কথাগুলো যাতে একটা মূল্য থাকে এবং কগনিজেন্সে নেওয়া হয়, এবং তাহলেই বুঝবো যে আমরা যে রিফর্ম এফোর্টগুলো কার্যকর করবার জন্যে তাদের আন্তরিকতা আছে। এবং বিষয়টা যদি এমনই দাঁড়ায় যে তাদের দায়িত্ব কনসালটেন্সি রিপোর্টের মতো এই রিপোর্টগুলো হাজির করা এবং সেগুলো শেলফড হয়ে গেল, ভবিষ্যতে আমাদের মতো একাডেমিক যারা গবেষণা করবেন তাদের রেফারেন্স ম্যাটেরিয়াল হিসেবে কাজে লাগবে, আর এইগুলো তৈরি করবার জন্যে খরচ হলো জনগণের, করদাতাদের টাকা। এখন এটা জাস্টিফাই করা কিন্তু খুব মুশকিল হয়ে দাঁড়াবে। আর সেজন্যেই একটা রোড ম্যাপ খুব জরুরি, এবং সেটা স্বপ্রণোদিত হয়েই তাদের দেয়া উচিত। আপনার ওই চাপে পড়ে বাধ্য হয়ে যদি সেটা তারা দেন, তাদের জন্য খুব একটা গ্রেসফুল। আপনারা যখন দুজনেই রোড ম্যাপের কথা বলছেন, তখন দেখা যাচ্ছে যে সরকার একটা তো হচ্ছে এই ধরনের সরকার রুটিন ওয়ার্কই করবার কথা, কিন্তু যেহেতু একটু দীর্ঘমেয়াদে থাকছে, তাদের অনেক কিছু এবং সংস্কার নিয়ে তারা কাজ করছেন, কিন্তু এমন কিছু সিদ্ধান্ত তারা নিচ্ছেন যেগুলো নিয়ে নানা রকমের বিতর্ক তৈরি হচ্ছে, নানা রকমের উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হচ্ছে। যেমন ধরা যাক মিয়ানমারের রাখাইনে করিডোর দেবার যে সিদ্ধান্ত, মানবিক সহায়তা পৌঁছে দেবার জন্য, আপনি কিভাবে দেখেন? এটা নিয়ে নানা রকমের বক্তব্য আছে, এবং এটা আবার আনুষ্ঠানিক সিদ্ধান্ত না অনানুষ্ঠানিক সিদ্ধান্ত, এটা কি চুক্তি হবে না ভার্বাল এগ্রিমেন্ট হবে, এগুলো এক একজন এক এক রকম কথা বলছে। এখন তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের আবার অনেক রকমের অনেক কর্মকর্তা, অনেকেই দায়িত্বপ্রাপ্ত, আবার তার বাইরে তো আবার স্পোক্স পারসন আছেন কিছু আনঅফিসিয়াল। সো কোনটা অফিসিয়াল কোনটা আনঅফিসিয়াল বোঝাও মুশকিল। সো আপনি কি মনে করেন? এবং এখানে এটাও বোঝা দরকার যে এই নিরাপত্তার ইস্যু নিয়ে যখন আমরা আলোচনা করছি, আমাদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে এইসব সিদ্ধান্তের কোনো যোগসূত্র আদৌ আছে কি না, বা তারা এটা জানেন কি না, বা তাদেরকে কতটা বিবেচনার মধ্যে নেওয়া হয়েছে। দেখুন, অ্যাপারেন্টলি বা আপাত মূল্যে যতটা মানবিক মনে করা হচ্ছে, বিষয়টা অতটা মানবিক চেহারার নয়। জিও পলিটিক্স ইনভলভড এখানে। রিড্রয়িং অফ দ্য ম্যাপ, গ্লোবাল ম্যাপ যে ফেনোমেননটির কথা আলোচিত হচ্ছে, তার সঙ্গে এর একটা সংশ্লেষ আছে, এবং স্ফেয়ার অফ ইনফ্লুয়েন্স কতদূর পর্যন্ত বিস্তৃত হবে বা কতদূর পর্যন্ত সংকুচিত হবে, তার একটা আপনার থিয়েটারে পরিণত হয়েছে এই অঞ্চল। চায়না এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের অ্যালাই। বাট আমার সোর্স আমি জানি না, বা হয়তো বা তথ্য ঠিক নাও হতে পারে, কিন্তু আমি মোটামুটি এখন পর্যন্ত কনফিডেন্ট যে আমার এই তথ্যের সূত্র ঠিক আছে, যে এই বিষয়ে জাতিসংঘ কিংবা যুক্তরাষ্ট্র কোনো অ্যাডভাইস, পরামর্শ, রিকোয়েস্ট করেনি বাংলাদেশ গভর্নমেন্টকে।
অন্যান্য শক্তি করে থাকতে পারে এবং আমার একটা কিছু ধারণা আছে, বাট যেগুলো আমি শতভাগ নিশ্চিত আমি সেটা আলোচনায় আনতে চাই না। বাট আপনি আমাদের যে পড়াশুনো তারপর বিচরণ সবই কিন্তু পাশ্চাত্য যে ওয়ার্ল্ড তার সঙ্গে যুক্ত, কিন্তু এর বাইরে যে আরেকটা পৃথিবী আছে, রাশিয়ান ভিউ অফ দ্য ওয়ার্ল্ড, সেটা কিন্তু আমরা কখনোই বিবেচনায় নেওয়ার চেষ্টা করিনি। আপনার খেয়াল করে দেখেন, আমাদের মাননীয় সেনাপ্রধান সম্প্রতি রাশিয়া গিয়েছিলেন। পুতিন মহোদয় ভারতে আসবেন বা এসছেন, এরকম একটি অবস্থা এখন প্রিভেল করছে। এবং পুতিন মহোদয় যে জানানটা দিয়েছেন যে পাকিস্তান যদি ভারত আক্রমণ করে বসে তাহলে তিনি পাকিস্তান ধ্বংস করে দেবেন, একই রকমের বাক্য কিন্তু ট্রাম্প মহোদয় উচ্চারণ করেছেন। এবং দুইজনই দাবি করেছেন ভারত তাদের বন্ধু বা বন্ধু রাষ্ট্র হিসেবে তারা বিবেচনা করেন। এখন এখানে আপনার চীনের একটা বড় স্টেক আছে, কারণ মিয়ানমার তাদের ক্লায়েন্ট স্টেট দীর্ঘদিন ধরে। আর পুরনো ঐতিহ্যের অংশ হিসেবে ইন্ডিয়া একসময় সোভিয়েত ইউনিয়নের ক্লায়েন্ট স্টেট ছিল, সে লিগেসি এখনও তারা বহন করছে। তো এখানে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার সবচাইতে দুধে অবস্থানে ভূমিকা পালন করে অভ্যস্ত। তারা কখনোই নিজ থেকে তাদের অবস্থান পরিষ্কার করে না, সঙ্গত কারণে। তাদের অ্যালাই যারা মিত্র, আপনার ন্যাটো জোটভুক্ত দেশগুলো, কিংবা আপনার ইসরায়েল, কিংবা আপনার আনজুসে তাদের যারা বন্ধু অ্যালাই, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা ভারত, তাদের মাধ্যমে তারা তাদের বার্তা কার্যকর করবার চেষ্টা করেন, পলিসি ডিকটাম কার্যকর করেন। তো এখানে আসলেই কিন্তু এই যে রাখাইন, চীন, এই দুই যে প্রভিন্স আমাদের সীমান্ত সংলগ্ন, এখানে খুব অশান্ত একটি অবস্থা কিন্তু বিরাজমান। রাখাইনে প্রায় দুর্ভিক্ষ অবস্থা চলছে। এখন ধরুন, যাদের অভিভাবকত্ব গ্রহণ করেছে যে জনগোষ্ঠীর এই আরাকান আর্মি, তাদের তো সীমাবদ্ধতা আছে। রেশন তাদের প্রয়োজন হবে, খাদ্য থেকে শুরু করে আপনার ভোজ্য তেল, খনিজ তেল, তারপর আপনার ঔষধ সামগ্রী, এগুলো সবই কিন্তু মানবিক কোটিং সম্পন্ন আইটেম। আর এর পেছনে বা পাশাপাশি আপনার যুদ্ধ পরিচালনা করবার জন্যে গোলা বারুদ, রসদ, তারপরে আর্মস, এই বিষয়গুলো কিন্তু যদি মীমাংসায় আসতে চান আপনি এই কনফ্লিক্টের, বেলিজারেন্ট দুই পক্ষের আছে, এটা এনশিওর করতে। কারণ গোলা বারুদ ফুরিয়ে গেলে, আপনার নিশ্চয়ই 65-র পাক ভারত যুদ্ধের কথা মনে আছে, 17 দিনের যুদ্ধ গোলা বারুদ নেই বলে কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল দুই পক্ষেরই। মার্কিনিরা সিদ্ধান্ত নিলেন কাউকেই তারা গোলা বারুদ দেবেন না। তো সেরকম একটা অবস্থায় কিন্তু উপনীত হতে পারে, এবং সেটি কাম্য নয়। আর আপনার এখানে আরাকান আর্মির সঙ্গে আমরা যোগাযোগ রাখছি জাতীয় স্বার্থে, যেটি আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ এবং মাননীয় নিরাপত্তা উপদেষ্টা জানান দিয়েছেন প্রেসকে। কিন্তু তারা কিন্তু আমাদের যে কনসার্ন, এই মুসলিম রোহিঙ্গাদের ক্ষেত্রে কোনো রকমের হামদর্দি দেখাচ্ছে না। এবং সর্বশেষ যে পারসিকিউশনটা শুরু করেছে, নতুন করে কিন্তু রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের একটা ঢল শুরু হয়েছে। তো ফলে মিয়ানমারের সেন্ট্রাল গভর্নমেন্টই বলুন বা আপনার আরাকান আর্মিই বলুন, আমাদের জাতীয় স্বার্থ কিন্তু রক্ষিত হচ্ছে না। কিন্তু তৎসত্ত্বেও আন্তর্জাতিক সম্প্রদায়ের তাগাদার কারণে আমরা এখানে মাথা দিচ্ছি। আমাদের সঙ্গে স্থলযুদ্ধ করবার জন্যে হয়তো প্রয়োজন মতো স্পেস আমরা পাবো না, কারণ মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমাদের এখন আর তাদের টেরিটরির সঙ্গে কোনো হয়তো সীমান্ত নেই ডিফ্যাক্টো সেন্সে। কিন্তু বিমান হামলা তো হতে পারে। তারা কিন্তু ইতিমধ্যে তাদের কনসার্ন ব্যক্ত করেছে, এবং তাদের এয়ার সুপিরিয়রিটি আছে, নেভাল সুপিরিয়রিটি আছে, একটা নৌযুদ্ধও কিন্তু হয়ে যেতে পারে।
একবার প্রায় মুখোমুখি অবস্থানে জি। আমরা চলে গিয়েছিলাম 111 সরকারের সময়, সেই রিগ বসানো টসানো নিয়ে। সমুদ্র সীমা তখনও কিন্তু অমীমাংসিত ছিল। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা যাতে কগনিজেন্সে নেই এবং অন্যের জন্য মানবিক হতে গিয়ে নিজেরা যাতে মানবিক কনসার্নে পরিণত না হই, সেটাও কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে।